আমাদের পৃথিবীতে কিন্তু অনেক দেশ আছে, আর তেমনি প্রতিটা দেশের আলাদা আলাদা মুদ্রাও রয়েছে। একটি দেশের মধ্যে যে কোনো বাণিজ্য বা পণ্য বিনিময়ের ক্ষেত্রে দেশীয় মুদ্রার লেনদেন হয়। তবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের জন্য যার যার দেশের মুদ্রা প্রদান করলে হবে না। এক্ষেত্রে লেনদেনের জন্য যার যার দেশের জাতীয় মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রা মানে ডলারে কনভার্ট করে লেনদেন করতে হয়। তা না হলে আপনার সাথে কেউ পণ্য বিনিময় বা বাণিজ্য করবে না। এতগুলি দেশের মুদ্রা থাকতে ডলারই কেন আন্তর্জাতিক মুদ্রা? এই প্রশ্নটি সবার মাথায় ঘুরপাক খায়, কিন্তু আসল কারণ বেশিরভাগ মানুষের অজানা। আমাদের আজকের পর্বে আমরা জানব ডলার কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। অতীতে এক সময় মুদ্রার মান নির্ধারণ হতো স্বর্ণমানের ভিত্তিতে। ইতিহাসে প্রায় অনেক সময় পর্যন্ত স্বর্ণ ছিল পছন্দনীয় মুদ্রা। লিডিয়ায় বা বর্তমান তুরস্কে খ্রিস্টপূর্ব 643 সালে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন হয়। রাজা ক্রিসাস প্রথম স্বর্ণ মুদ্রার ব্যবহার চালু করেন। তখনকার সময় মুদ্রার মধ্যে যতটুকু স্বর্ণ থাকতো তার উপর মুদ্রার মান নির্ধারিত হতো। যে দেশের কাছে যত বেশি স্বর্ণ মজুদ থাকতো সে দেশের মুদ্রার মান তত বেশি শক্তিশালী বলে ধরা হতো। 1848 সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় স্বর্ণ পাওয়া গেলে স্বর্ণ উত্তোলনের জন্য হইচই পড়ে যায়, যা ইতিহাসে গোল্ড রাশ নামে পরিচিতি পায়। 1861 সালে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্যামন চেস কাগজে মুদ্রা চালু করেন, যা পরে ডলার হিসেবে পরিচিতি পায়। স্বর্ণমান আইন অনুসারে মুদ্রাকে শুধু স্বর্ণের সঙ্গে বিনিময় করা যেত। এই আইন অনুসারে প্রতি আউন্স স্বর্ণের দাম $20.67 নির্ধারিত হয়। সারা পৃথিবীতে বাণিজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে 18 শতকের মাঝামাঝি সময়ে বাণিজ্য সুবিধার জন্য অধিকাংশ দেশ স্বর্ণমান অনুযায়ী মানে ডলারের মাধ্যমে বাণিজ্য করার জন্য প্রলুব্ধ হয়। এর মাধ্যমে বিভিন্ন দেশ তাদের মুদ্রাকে স্বর্ণের সঙ্গে বিনিময়যোগ্য করে। এরপর বিনিময় ভারী ভারী স্বর্ণ মুদ্রার বদলে কাগজের নোটের মাধ্যমে শুরু হলো। স্বর্ণ মুদ্রার সঙ্গে কাগজের নোটের পাকাপোক্ত সম্পর্ক তৈরি হলো। যেহেতু স্বর্ণ আবিষ্কারের নেশা দেশগুলোকে পেয়ে বসলো, তাই স্বর্ণের যোগানও অনেক বেড়ে গেল। অর্থনীতির বিধান অনুসারে স্বর্ণের দাম ও মুদ্রার মূল্য কমতে লাগলো। এই প্রেক্ষাপটে আমেরিকার কংগ্রেস স্বর্ণ ও মুদ্রার মানের ভারসাম্য বজায় রাখার জন্য 1913 সালে ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠা করে। কিন্তু এর কাজ শুরু হওয়ার আগেই শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। ইউরোপের দেশগুলো সামরিক ব্যয় মেটানোর জন্য স্বর্ণমান ছেড়ে বেশি বেশি মুদ্রা ছাপাতে শুরু করলো, কিন্তু এতে ব্যাপক হাইপার ইনফ্লেশন সৃষ্টি হলো। যুদ্ধের পরে দেশগুলো তাদের মুদ্রাকে আবার পরিবর্তিত স্বর্ণমানের সঙ্গে বেঁধে দেয়। 1929 সালে আমেরিকায় মহামন্দা শুরু হলে দেশগুলো আবার স্বর্ণমান ত্যাগ করাতে স্টক মার্কেটের পতন হয়। বিনিময় হতে লাগলো মুদ্রা ও দ্রব্যের ভিত্তিতে। স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন ডলার ভাঙাতে শুরু করলো এবং বেশি বেশি স্বর্ণ কিনতে লাগলো। আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ব্যাপকভাবে হ্রাস পেতে থাকলো। ব্যাংকগুলোর পতন শুরু হলো। মানুষ আরো বেশি স্বর্ণের প্রতি ঝুঁকে পড়ল। এ অবস্থার রোধে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দিল, যাতে স্বর্ণ মজুদের প্রবণতা হ্রাস পায় এবং ডলারের দাম বেড়ে যায়। কিন্তু সুদের হার বাড়ানোয় ব্যবসার খরচ বেড়ে যায়, যার ফলে মন্দা প্রবণতা আরো বেড়ে গেল। অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হলো। বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। 1933 সালের 3রা মার্চ নতুন প্রেসিডেন্ট রুজভেল্ট ব্যাংক বন্ধ করে দিলেন, যাতে করে স্বর্ণ ভাঙানোর প্রবণতা রোধ করা যায়। একই মাসের 13 তারিখে তিনি আবার ব্যাংক খুলে দিলেন। ব্যাংকগুলো তাদের ভোল্টে রক্ষিত সব স্বর্ণ ফেডারেল রিজার্ভে জমা করলো। আইন করে ডলারের সঙ্গে স্বর্ণের বিনিময়যোগ্যতা বাতিল করা হলো। স্বর্ণের মজুদ বন্ধে তিনি আমেরিকানদের আহ্বান করলেন স্বর্ণ জমা দিয়ে ডলার নেওয়ার জন্য। জনগণ তার ডাকে সাড়া দিল। কিছুদিনের মধ্যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ মজুতকারী দেশে পরিণত হলো।
এরপরে লাইসেন্স ছাড়া স্বর্ণের মজুত নিষিদ্ধ করা হলো। এসব কারণে সরকার ডলারের মাধ্যমে ঋণ পরিশোধের সক্ষমতা অর্জন করল। প্রেসিডেন্ট আইনের মাধ্যমে ডলারের দাম 40% কমালেন। স্বর্ণের দাম বাড়ানোর মাধ্যমে ডলারের দাম কমানো হলো। প্রতি আউন্স স্বর্ণের দাম $20.67 থেকে $65 উন্নীত হলো। সরকারের স্বর্ণের মজুদ $4 বিলিয়ন হতে বেড়ে $7 বিলিয়ন উন্নীত হলো। ডলারের কার্যকারিতা 60% কমে গেল। 1939 সালে মন্দার অবসানের পর দেশগুলো আবার পরিবর্তিত স্বর্ণমানে ফিরে গেল। 1944 সালে ট্রেটন উডস সিস্টেমের মাধ্যমে স্বর্ণের ভিত্তিতে সব মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হলো। দেশগুলো তাদের মুদ্রার বৈদেশিক হোল্ডিংকে স্বর্ণে রূপান্তর করল। স্বর্ণের দাম প্রতি আউন্সে $35 নির্ধারণ হলো। যুক্তরাষ্ট্রে ছিল পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ। এ কারণে অনেক দেশ তাদের মুদ্রাকে স্বর্ণের বদলে ডলারের সঙ্গে স্থির করল। কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রা ও ডলারের মধ্যে স্থির বিনিময় মূল্য হার নির্ধারণ করল। তাদের মুদ্রার মান যখন ডলারের বিপরীতে অনেক কমে যেত, তখন তারা বৈদেশিক মুদ্রার বাজার থেকে নিজ দেশের মুদ্রা কিনত। যদি তাদের মুদ্রার মান ডলারের বিপরীতে বেড়ে যেত, তখন তারা অনেক মুদ্রা ছাপাত এবং তা বিক্রয় করত। এ ধরনের স্থিরকরণের মাধ্যমে দেশগুলোর মধ্যে বাণিজ্য করাটা অনেক সুবিধাজনক হলো। বাণিজ্যের এ পর্যায়ে অনেক দেশের কাছে স্বর্ণের সঙ্গে তাদের মুদ্রার মূল্যমান নির্ধারণের আর প্রয়োজনীয়তা রইল না। স্বর্ণের জায়গা দখল করল ডলার। এতে ডলারের দাম বেড়ে গেল, যদিও স্বর্ণের মূল্য একই রয়ে গেল। আর এভাবেই ডলার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা বা আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হলো।